এই তোরে যে 2 কোটি টাকার এফডিআইটা ভাঙতে বললাম, কি করলি? না, আমি এটা ভাঙবো না। ভাঙতে পারবি না মানে? ওইটা আমার বাবা আমার ভবিষ্যতের জন্য করে দিয়ে গেছে, ওটা আমি ভাঙবো না। এই হারামজাদি, এই তুই ভাঙবি না কেন? হ্যাঁ, ভাঙবি না কেন? আবার ভালো জানিস না? ভাঙবি না, ভাঙবি না। স্যার, এটা আপনি কি করলেন? নিজের হাত দিয়ে ম্যাডামকে খুন করে ফেলেছেন। চুপ চুপ, একদম চুপ। এই ঘটনা যদি অন্য কেউ জানে, ওর মতো অবস্থা তোরও করবো। তোরও আমি গলা টিপা মেরে ফেলবো। আর আমার কথা যদি এরপর থেকে না শুনিস, আমি যেভাবে বলবো তুই সেভাবে কাজ করবি, নাহলে কিন্তু তোরও খবর আছে, মাথায় রাখিস। এই ধর, এই শাড়িটা পরে আসবি, আর আমি এতদিন তোকে যেভাবে সাইনটা শিখাইছি ঠিক ওইভাবে সাইন করবি। ব্যাংকের লোক আসতেছে, আর যদি সেটা না করিস, একটু এদিক ওদিক করিস, তাহলে একদম কল্লাটা নামায় ফেলবো শরীর থেকে, মনে থাকবো? যা যা। দরজা খোলা আছে, ভিতরে আসেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার ওয়াইফের নামে ব্যাংকে যে 2 কোটি টাকার এফডিআইটা ছিল, সেটা ভাঙার আজকে লাস্ট তারিখ। কাইন্ডলি ম্যাডামকে যদি এই কাগজটাতে সাইন করতে বলতেন। হ্যাঁ, শিওর শিওর। বউ, তুমি একটা সাইন করে দাও। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, কলমটা দেন, কলমটা দেন। বউ, সাইন করো। আমি যেভাবে বলছি ঠিক সেভাবে সাইন করে দিবা, ঠিক আছে? আচ্ছা নাও, নাহলে কিন্তু এই যে চাকু একদম খুন ধরে ফেলবো। আচ্ছা ঠিক আছে। স্যার, আমাদের টাকাটা তো ইমার্জেন্সি দরকার, সাইন তো হয়ে গেল। কতদিনে আমাদের টাকাগুলো পেতে পারি স্যার? স্যার, ব্যাংকের কাজ, একটু তো সময় লাগবেই। আমি ট্রাই করব দ্রুত করে দেওয়ার। আচ্ছা দাদা, একটু দেখেন, ইমার্জেন্সি। ঠিক আছে, ওকে। ওয়ালাইকুম আসসালাম। কিরে রূপা, তুই যা অভিনয় করলি, তোর জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ। 1 লক্ষ টাকা। কিরে হাসিস না কেন? এই হাস, চিল মুডে থাক, ঠিক আছে? হ্যাঁ স্যার, ইনি সেই মেয়ে যে এই কাগজে হেল্প লিখেছিল। কি ব্যাপার, আপনি আবার আমার এখানে? আর উনি কে? আমি ইন্সপেক্টর শফিক। স্যার, স্যার আপনি আমার বাড়িতে এই সময়? এই যে আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, উনি হেল্প চেয়েছিলেন। স্যার, আমি আসলে ওনার বউ না। একটু আগে আমি ঘর গুছাইতেছিলাম, সে শপিং করে একটা শাড়ি নিয়ে আইছে আর ছুরি দিয়ে আমার ভয় দেখাইছে। কয় কি যদি আমি শাড়িটা পরে এইদিকে না আসি তাহলে আমার খুন করব। স্যার, উনি একটা জঘন্য লোক। উনি কি করছে জানেন? আমার সামনে নিজের হাত দিয়ে নিজের বউরে গলা টিপা মাইরা ফেলাইছে। এবার আমি তোকে খুন করবো, হারামজাদি। যা করার আদালত করবে, তুই কি করবি? স্যার, আপনারা ওনারা নিয়ে যান, নিয়ে জেল ফাঁসি দিবেন। আপনি অনেক ভালো মানুষ, আপনার মতো মানুষ আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। এজন্যই বলে সত্যের জয় চিরদিনই হয়। এই চলেন স্যার, চলেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন। মা, আমার সর্বনাশ হয়ে গেছে। মা, আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আরে তুই কাঁদতেছিস কেন? আজকে তো আমাকে খুশির দিন। রায়হানের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। আজকে আমরা পার্টি করুম সারা রাত। কিরে, ব্যান্ড পার্টি করুম? হ্যাঁ, তার মধ্যে তোর কান্নাকাটি সাজে? মা, তুমি আরেক মায়ের মেয়ের ক্ষতি করছো, তোমার মেয়ের ক্ষতি আল্লাহ করছে। আমার সর্বনাশ হয়ে গেছে। মা, আমার কান্নাকাটি বাদ দিয়ে খালারে কদর কি হইছে? তুমি চুপ করো। এই দেখো কত ও খালা সর্বনাশ হয়ে গেছে। টুকটুকির জামাই ডিভোর্স দিছে। আমার কপাল। খালি ডিভোর্স দেয় নাই মা, সে আজকে বিয়া করে নতুন বউ ঘরে উঠাইছে। মা, তুমি এটা কি করলা? মা, তুমি আমার জীবনটা কেন শেষ করলা এমনি কইরা? তুমি যদি আদর সোহাগ দিয়া নষ্ট না করে আমার সংসারের কাজ কাম শিখাইতা, স্বামীর বাড়ির লোকজনকে কিভাবে আগলায় রাখতে হয়, কিভাবে স্বামীর সংসার করতে হয়, এগুলো যদি শিখাইতা, তাহলে আজকে আমার এই দুর্গতি হয় না। মা,
আজকে আমি বুঝতে পারতেছি তোমার জন্য আমার সংসারটা নষ্ট হয়েছে। তুমি একটা ডাইনি মা, তুমি একটা শয়তান মা। টুকটুকি রে, খালায় মনে হয় স্টক করতে, মাথায় পানি ঢাল দিব। ধর, স্টক করলে করুক, ওনার মতো মার এরকমই হওয়া উচিত। এত বেশি কথা কইস না। খালার যদি কিছু হয়ে যায় বাচ্চা যাবি গা। ধর, পানি ঢাল তুইব। ধর, ঘরে লয়ে চল। খালা 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 একটু। ডাক্তার সাহেব, মার কি অবস্থা দেখলেন? আপনার মায়ের অবস্থা খুব একটা ভালো না। স্ট্রোক করার পর ওনার এক পাশ টোটালি প্যারালাইজড হয়ে গেছে। উনি কতটা রিকভার করতে পারবে ঠিক বলা যাচ্ছে না। ডাক্তার সাহেব, আপনি কিছু একটা করেন না প্লিজ। আমি ডক্টর হিসেবে যতটুকু করার ততটুকু করছি, কিন্তু আমার ডাক্তারি বিদ্যা বলে উনি সম্ভবত খুব একটা রিকভার করতে পারবে না। কি বলেন ডাক্তার? আমার মার তো ডায়াবেটিস ছাড়া আর কোনো রোগ ছিল না, তাহলে এটা কিভাবে হলো? দেখুন, স্ট্রোকটা তো আর বলে কই আসে না। যে কোনো সময় যে কোনো বয়সে যে কারো স্ট্রোক হতে পারে। কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আপনার মায়ের যে স্ট্রোকটা হয়েছিল সেটা মেজর স্ট্রোক। হয়তো সে মেন্টালি বড় ধরনের কোনো আঘাত পেয়েছিল। দেখেন ডাক্তার, আমার মা অনেকের সাথে অনেক ভুল কাজ করছে, অনেকের উপর অত্যাচার করছে, আমাদের উপরেও করছে। কিন্তু তাই বলে তো আমরা কোনোদিনও মারে কিছুই বলিনি। ভাবছি মা যতই আঘাত দিক আমরা মুখ বুঝে সব সহ্য করে দেব, একদিন না একদিন মা বুঝবই। কিন্তু তারপরও মার এত বড় একটা ক্ষতি কেমনে হইল ডাক্তার? সেটা তো আপনাদের পারিবারিক বিষয়, আর আপনাদের পারিবারিক বিষয় তো আমি কিছু বলতে পারি না। দেখুন, যতটুকু চিকিৎসা করার আমি করেছি, এখন ওনার দরকার প্রপার নার্সিং। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সেগুলো রেগুলার করান, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর আরেকটা কথা, আচ্ছা আর চিন্তা করবেন না, কিছু থেরাপি আছে আমি শিখিয়ে দিব, ওই থেরাপিগুলো কন্টিনিউ করবেন, আশা করা যায় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আসি। ভাইজান, ডাক্তার সাহেব যেমন যেমন করে কইলো তোমরা ওই মতন সেবা করো খালারে। আর আমি তো অনেকদিন ধরে তোমাকে বাড়িতে বেশ কিছু কাম বাকি পড়ে আছে, কাজগুলো করতে হবো। আমি আবার একসময় আমনি। হ্যাঁ, আমি যাই। খালা ভালো থাকবো, ভালো হয়ে যাবা, কোনো চিন্তা করো না। আমি আবার আমনি। আই ভাই। দেখছেন মা, একটা মাত্র ভুল সারা জীবনের কান্না হইয়া দাঁড়ায়। আপনি যদি আপনার জায়গায় ঠিক থাকতেন, ভাবির উপরে এত অত্যাচার না কইরা এত বড় পাপ কাজটা না করতেন, আর আমারে যদি মানুষের মতো মানুষ করতেন, তাহলে আমিও স্বামীর সাথে সুখে সংসার করতে পারতাম, আর আপনিও বৌমা নিয়ে সুখে থাকতেন। কিন্তু আপনারা যে কোন সুখের জন্য কি করেন আমি তা কিছুই বুঝি না, আর আমার মাথায়ও আসে না। দেখ টুকটুকি, এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই। মার উপর থেকে সেদিনই আমার বিশ্বাস উঠে গেছে, যেদিন মা তার নিজের হাতে আমার সন্তানটারে খুন করে ফেলেছে। তারপরও আমি কোনোদিন মার কোনো বদদোয়া দেইনি। আচ্ছা মা, তোমার একটা কথা জিজ্ঞেস করি। তোমার নাতি হইতো, সেই কথাটা না বাদ দিলাম, কিন্তু তুমিও তো একটা মা। তুমি একটা মা হইয়া আরেকটা মার সন্তানকে কেমনে মেরে ফেলাইলা? কেমনে তুমি দুধের সাথে বাচ্চা নষ্ট হওয়ার ট্যাবলেটটা মিশিয়ে খাওয়াই দিলা? তোমার কি বুকটা একটুও কাঁপলো না? একটা বারের জন্য তোমার মনে হইল না যে তুমি তোমার সন্তানের মতন আরেকজনের সন্তানের নষ্ট করে দিতেছো, মেরে ফেলাইতেছো? আপনি এই সময় সেগুলো কি কইতেছেন? এগুলো কেন না। আমাকে একটা সন্তান নষ্ট হয়েছে, হোক না, আল্লাহ চাইলে আরো 10টা হইব। 8টা ছাড়া যা হওয়ার তা তো হয়েই গেছে, আমরা চাইলেও তো সেটা আর ফেরত আনতে পারবো না। আপনি মায়ের এই অবস্থাতে এখন এই ধরনের কথা কইেন না। এখন মারে বাসায় নিয়ে কেমনে তাড়াতাড়ি সুস্থ করা যায় এটাই আমাকে সবার চিন্তা ভাবনা করতে হইব। তাইলে দেখা যাইব ভালো সেবা যত্ন পাইলে মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ভাবি, মা সবার সাথে যেভাবে অত্যাচার করছে
এখন তার সেবা যত্ন কে করব? মারে নিয়ে এমনি কথা কইতে হয় না বোন, বড়রা ভুল করবই, এটা কোনো সময় ধরে রাখতে হয় না। আর তাছাড়া সেবা কে করবো মানে? তুমি করবা, আমি করবো। আমি মারিসিয়া কথা দিতেছি, আজকের পর থেকে মার যত সেবা যত্ন আছে সব আমি করব। দিন রাত এক করে হইল মারে আমি সুস্থ করে ছাড়ব, এটা আমার বিশ্বাস। আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, আপনি সুস্থ হয়ে যাবেন। দেখছো মা, দেখছো এদিকে বাঙালি নারী। আমি ভুল করি নাই মা, ও গরিব হইতে পারে কিন্তু মানুষটা অনেক ভালো। দেখছো তুমি তো সন্তানের মায়েরা ফেলাইছো, তারপরে এই মায়াটার কোনো অভিমান নাই, কোনো অভিযোগ নাই। তোমার কেমনে সেবা যত্ন করে সুস্থ করে তুলবো সেই চিন্তা করতেছে, সেই প্রতিজ্ঞা নিতেছে। আল্লাহ পাক পাপের শাস্তি কোনো না কোনো ভাবে দেয়নি মা, তুমিও তোমার শাস্তি পাইছো। যাক, শিউলি যেহেতু তোমার মাফ করে দিছে, আমি আর আমার মনের মধ্যে কোনো কষ্ট পুষায় রাখবো। আমি শুধু চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আমাকে মাঝে প্রকৃত মা হিসেবে ফিরে আসো। আর এমনি আমাকে সবার মাঝে 1000 বছর ধরে বেঁচে থাকে। বাবা, আমারে মাফ করে দিয়ে বৌমা, আমারে মাফ করে দাও। আমি অনেক অন্যায় করছি, আল্লাহ আমার পাপের শাস্তি দিছে। শোন রেজা, ছেলে যদি পছন্দ হয় না তাহলে দেখ এই গোল প্লেটের ঘড়িটারে ছেলেটার হাতে পরে দেবো। বাহ, অনেক সুন্দর তো। কত দাম দুলা ভাই? আরে খুব একটা দাম না, 4 লাখ টাকা, দুবাই থেকে আনছিলাম। 4 লাখ? অনেক সুন্দর। আরে সুন্দর না হলে কি আর আমার মেয়ের হবু যাবার জন্য এটা আমি আনি? হ্যাঁ, আচ্ছা যাই হোক, আগে পাত্র তো দেখি তারপর। সেটাই। আর কি খাবি বল, খালি জুস খেলে তো হবে না। দুলা ভাই, আজকে যেহেতু খুশির দিন, তাহলে তো মিষ্টি খাবোই আজকে। আর ওই পাত্র কখন আসবে? এখনো তো আসতেছে না। পাত্র তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আসতে একটু লেট হয়ে গেল, রাস্তায় জ্যাম ছিল তো। আরে ভাই, আমাদের এখানে গেস্ট আসার কথা, আপনি এসে বসলেন কেন? আমি আসলে আরে দুলা ভাই, তো এমন করছো কেন? একজন লোক আসছে, বসছে, একটু ভালোভাবে কথা বলো। আসলে ভাই কিছু মনে করবেন না, ওই আমাদের একটা গেস্ট আসার কথা তো, তাই আপনার এখানে এসে বসছেন, উনি একটু খারাপ আচরণ করছেন, সরি। আপনারা আমাকে না চিনলেও আপনাদের আমি ঠিকই চিনি। আমাদেরকে চিনেন মানে? মানে হচ্ছে আপনি তানিয়ার বাবা আর আপনি হচ্ছেন তানিয়ার মামা। আর আরিফুল ঘটক আমার কথাই বলেছিল। কি? তোর মতো আনকাঞ্চাল একটা ফকিনের পোলার সাথে আমার মেয়ে বিয়ে দেবো? আহা দুলা ভাই, তুমি ছেলেটার সাথে এরকম ভাবে কথা বলতেছো কেন? আরে কি আর বলবে, যার কোনো পার্সোনালিটি নাই, বস্তি থেকে উঠে আসে, দেখছো? আঙ্কেল, আপনি আপনি এভাবে কথা বলছেন কেন? তাহলে কিভাবে তোমার সাথে কথা বলবো? এই, তোমার ইনকাম কত? তোর মাসে স্যালারি কত? তুমি আমার মেয়ের হাত খরচের কথা জানো? আরে আমার মেয়ের 1 লাখ টাকা মাসে হাত খরচই লাগে। আমি চাকরি করে যা পাই আলহামদুলিল্লাহ, আপনার মেয়েকে আমি ভালো রাখতে পারবো। আমার মেয়েকে রাখার তোর কোনো যোগ্যতা আছে? দুলা ভাই, এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করে ফেলতেছো। এই তুই থাম, তুই জানোস না তোর ভাগ্নি সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিছে? সব ঠিক আছে, ছেলেটা তো আমাদের মেহমান, ওকে একটু রেসপেক্ট করে কথা বলবো না? আঙ্কেল, আপনি হয়তো আমার সম্পর্কে জানেন না। তোকে আর কি জানতে হবে? হ্যাঁ, তোর পোশাক আশাক দেখে মনে হচ্ছে তোর ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকাও নেই। আঙ্কেল, আমি আপনার মেয়েকে পছন্দ করেছি, তার সকল দায়িত্ব আমার। কিন্তু আপনি আমার সাথে যেরকম ব্যবহার করছেন, মনে হচ্ছে আমি রাস্তা থেকে উঠে এসেছি। তুই তো রাস্তা থেকে উঠে আসিস নাই, তুই তো আসছিস বস্তির থেকে। এক্সকিউজ মি ভাইয়া, আপনি মনে কিছু নিয়েন না, আমার দুলাভাইয়ের রাগটা একটু বেশি, হুটহাট রেগে ওঠে আর কি। আচ্ছা ভাই, তুমি জানো আমার মেয়ের 1 কোটি টাকার প্রপার্টি আছে। 1 কোটি টাকা লিখতে কয়টা শূন্য লাগে তুমি জানো? আঙ্কেল, কারো পোশাক দেখে কারো অবস্থান যাচাই করা যায় না। আসলে এখন নামাজের সময় হয়ে গেছে, আমি একটু নামাজ পড়ে আসি। আচ্ছা ঠিক আছে, যান। আপনারা একটু ওয়েট করেন, আমি আসতেছি।
দেখলি কেমন ল্যাদ গুটিয়ে চলে গেল। আমার মনে হয় জীবনে 1 লাখ টাকাও চোখে দেখেনি। 1 লাখ টাকা লিখতে কয়টা শূন্য লাগে তাও মনে হয় জানে না। দুলাভাই তুমি যাই বলো, ছেলেটাকে আমার খুবই পছন্দ হয়েছে। ছেলেটা নামাজি আছে, দেখছো? রাখ তুই নামাজি, এই ছেলেকে জামাই বানাবো তুই ভাবলি কি করে? হ্যাঁ, আর শোন, এখন যার টাকা বেশি তারই সুখ বেশি। এত টাকা টাকা কইরা মেয়েটার জীবন নষ্ট করো না দুলাভাই। এসব নষ্টের গোড়া ঘটককে আমি 12টা বাজাচ্ছি। হ্যালো, এই কোত্থেকে তুমি একটা বস্তির ছেলেকে ধরে নিয়ে আসছো আমার মেয়ের জন্য? আপনি ওকে চিনতে পারেননি। আপনি যে রেস্টুরেন্টে বসে কথা বলতেছেন এই রেস্টুরেন্ট ওনার নিজের, আর রেস্টুরেন্টের আশেপাশে প্রায় 1.5 কোটি টাকার সম্পত্তি ওনার আছে। আর উনি নিজে আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছে। আপনি ওনাকে এখনো চিনতে পারেননি। উনি অনেক সাদাসিধা থাকতে পছন্দ করেন। এসব কথা আপনি আমাকে আগে বলবেন না কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে বাবা আরিফ, আই এম রিয়েলি সরি, তোমাকে আসলে আমি চিনতে পারিনি। এই রেস্টুরেন্টের মালিক যে তুমি, এটা আমি ভাবতে পারিনি। আপনি কি আমাকে আগে কথা বলার সুযোগ করে দিয়েছিলেন? তোমাকে বাবা আমার খুব পছন্দ হয়েছে, মাশাল্লাহ। সেটা পরে। আপনি আমাকে বলেছিলেন না 1 কোটি টাকা লিখতে কয়টা শূন্য লাগে? 1 কোটি টাকা লিখতে 7টা শূন্য লাগে। দুলাভাই তোমারে বললাম যে তুমি মেয়েটার জীবন নষ্ট করো না। দেখো এখন তোমার যে টাকা আছে তোমার চেয়ে 10 গুণ টাকা ওনার ব্যাংকে জমা আছে। আপনার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাইছি। ঢাকা শহরে অনেক কোটিপতির মেয়ে আছে, অভাব নেই। ভাই রেজা, তুই একটু বুঝা না, ও তো আমাকে ভুল বুঝতেছে। আমি ওনাকে বুঝাতে পারবো না দুলাভাই, এত অহংকার ভালো না। মনে রাখবেন বাপের উপরে বাপ আছে। এই যে শোনেন, আপনারা যে এখানে খেয়েছেন সেটার বিল দিতে হবে না, আপনারা আমার গেস্ট। আপনার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে সেজন্য আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাইছি। কিন্তু আপনার যে অহংকার, না জানি আপনার মেয়ের কত অহংকার হয়। সরি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। রেজা, এটা কি হলো? এই জন্যই তোমাকে বলি টাকার গরম বেশি দিন থাকে না।